হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম, গল্পটি শোনার মতো। আশা করি ভালো লাগবে। আজ আমি আপনাদের কাছে আমার জীবনের একটি বিশেষ অধ্যায় শেয়ার করতে যাচ্ছি। এই গল্পটি প্রায় 2 বছর আগের, যখন আমার বয়স মাত্র 7 বছর ছিল। আমার পরিবারের বাবা মা এবং আমার 2 ছোট বোন ছিল। তবে আমাদের জীবন একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিল। আমার বাবা, যিনি খুবই সুন্দর এবং দায়িত্বশীল, তাকে আমি নতুনভাবে দেখতে শুরু করলাম। তিনি এমন একজন যাকে দেখে মনে হতো তিনি এখনও তরুণ, বয়স মাত্র 2 নয়। এর মতো তার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব তাকে আরও আকর্ষণীয় করে তুলত। কেন যেন তার উপস্থিতিতে আলাদা একটা অনুভূতি হয় আমার। যখন আমার ছোট বোন রিঙ্কির জন্মের পর থেকে মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, মায়ের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির পর একদিন তিনি আমাদের ছেড়ে চলে যান। সেই সময় আমি মাত্র 5 বছর বয়সী ছিলাম। মায়ের মৃত্যুর পর আমাদের পারিবারিক জীবন বেশ কঠিন হয়ে পড়ে। আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে শুধুমাত্র একজন ফুপি আছেন, যিনি অন্য একটি শহরে থাকেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি তার সন্তানদের নিয়ে কিছুদিনের জন্য আমাদের কাছে চলে আসেন। মায়ের অনুপস্থিতিতে ঘরের সব দায়িত্ব আমার উপর পড়ে, যার কারণেই স্কুল ছাড়তে হয়, সময় কেটে যেত বাড়ির কাজ ও ছোট বোনদের দেখভালে। এই পরিস্থিতি আমাকে সময়ের আগে পরিণত করে তুলেছিল। মায়ের শোক এবং বাবার ভেঙে পড়া আমাদের সবার জন্য কষ্টদায়ক হলেও সামনে এগিয়ে যেতে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছি। এইভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন আমি এবং ফুপি বাবার ঘর পরিষ্কার করছিলাম। যখন আমরা বিছানা ঠিক করছিলাম, তখন আমার মনে হলো বিছানার উপর কিছু পড়ে আছে। আমি হাত দিয়ে স্পর্শ করতেই দেখি সেটি কিছুটা আলাদা ধরনের। প্রথমে ভেবেছিলাম হয়তো বাবার হাত থেকে কিছু পড়ে গিয়েছে, তবে এটি কি তা জানার জন্য আমার ভেতরে কৌতূহল জাগে। আমি ফুপিকে দেখিয়ে জিজ্ঞাসা করলাম, ফুপি, এটা কি আর এটা এখানে কিভাবে এলো? ফুপি একজন বিবাহিত মহিলা ছিলেন এবং বিশ্বাসটি তিনি দেখে সঙ্গে সঙ্গে বুঝে যান। তবে তিনি আমাকে কিছু বলেননি, শুধু বললেন, এটা পরিষ্কার করে দাও। আমি আর কোনো প্রশ্ন না করে সেটি পরিষ্কার করে দিলাম। সারাদিন ফুপি কিছুটা অস্বস্তিতে ছিলেন এবং খুব বেশি কথা বলেননি। পরের দিন রাতে তিনি আমাকে ডেকে বললেন, মা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তুমি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো তবে তুমি বুঝবে আমি যা বলছি তা তোমার ভালো কিছুর জন্যই। আমি মাথা নেড়ে বললাম, আপনি যা বলবেন তাই করব। ফুপি বললেন, আমি 2-3 দিনের মধ্যেই আমার বাড়িতে ফিরে যাব। এরপরে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার উপর থাকবে। ছোট বোনদের দেখাশোনার দায়িত্ব এখন থেকে তোমাকেই নিতে হবে, একদম মায়ের মতো। এখন তুমি শুধু তাদের বড় বোন নও, তুমি তাদের জন্য মা। ফুপি আরও বললেন, বাড়ির কাজ শুধু একজন নারী সামলাতে পারে, তাই তোমাকে এখন থেকে একটি মেয়ের মতো নয়, বরং একজন নারী হিসেবে বাড়ির দায়িত্ব নিতে হবে, কারণ তোমার বাবা বাড়ির বাইরের কাজেই ব্যস্ত থাকেন। এরপর তিনি আমার ছোট 2 বোনকে ডেকে বললেন, আজ থেকে তোমরা তোমার দিদিকে মা বলে ডাকবে। তারা দুজন মাথা নেড়ে রাজি হল। ফুপি তখন আমার দিকে তাকিয়ে বললেন, এখন তোমার ছোট বোনদের শুধু একটি বড় বোন নয়, বরং মায়ের প্রয়োজন। ফুপির কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম। মনে হলো ভেতরে ভেতরে কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি কিছু বললাম না। এরপর ফুপি বললেন, তুমি খাওয়ার প্রস্তুতি নাও। তিনি তার কাজে ব্যস্ত হয়ে গেলেন আর আমি রান্নার কাজে লেগে গেলাম। রাতের খাবারের সময় রিঙ্কি বলল, মা, আমাকে সবজি দাও। তার মুখের মা ডাক শুনে আমি একটু লজ্জা পেয়ে গেলাম, কারণ বাবাও তখন আমাদের সাথে বসেছিলেন। বাবা কিছুটা অস্বস্তি বোধ করলেন, তবে ফুপি তাকে বুঝিয়ে বললেন, বড় বোন মানে মায়ের মতো। আমি তবুও বাবার দিকে তাকাতে পারছিলাম না, আর আমার ছোট বোন আমাকে বারবার মা বলেই ডাকছিল। তবে আজ আমি বাবার মুখে একটি আনন্দের হাসি দেখতে পেলাম, যা দীর্ঘদিন পর তার মুখে ফুটে উঠেছিল। খাওয়া শেষ হলে সবাই নিজেদের ঘরে চলে গেল। আমি রান্নাঘরে থালাবাসন ধুতে গেলাম। আজ মনে হচ্ছিল কিছু একটা বদলে যাচ্ছে। সত্যি এটি আমার জন্য একটি অদ্ভুত পরিস্থিতি ছিল। থালাবাসন ধুয়ে আমি বিছানায় চলে গেলাম। আমার ছোট 2 বোনও আমার সাথে ঘুমাতে এলো। সেদিন রাত্রি আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়ে রইল। মনের ভিতর বাবার প্রতি আলাদা কিছু একটা কাজ করছে, কিন্তু আমি তা বুঝতে পারছিলাম না। সারারাত আমি এক অদ্ভুত চিন্তায় ডুবেছিলাম। পরের দিন সকালে 2 ছোট বোনকে প্রস্তুত করে স্কুলে পাঠিয়ে দিলাম। বাচ্চাদের স্কুলে যাওয়ার পর বাবা বললেন, অর্পিতা, আমার জন্য নাস্তা তৈরি করে দাও, আমাকে অফিসে যেতে হবে। আমি তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দিলাম আর বাবা চলে গেলেন। বাবার সামনে আজও আমি চোখ তুলতে পারছিলাম না, কিন্তু তার চোখে আজ আমি এক অন্যরকম উজ্জ্বলতা দেখলাম, যেন তিনি কিছু খুঁজে পেয়েছেন। বাবা চলে যাওয়ার পর ফুপি আমাকে বললেন, অর্পিতা, তুমি এখন বেশ ভালোভাবেই বাড়ির দায়িত্ব সামলাতে শিখে গেছ, তবে আরেকটি বিষয় আছে। তোমার বাবা এখান থেকে অন্য জায়গায় পোস্টিং করাচ্ছেন। 1-2 সপ্তাহের মধ্যেই নতুন জায়গা চলে যাবেন এবং তার জন্য একটি বাড়িও পেয়ে গেছেন। আরেকটি কথা, তুমি কি মনে করো তোমার মায়ের মৃত্যুর পর তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এবং তোমার উপর এত দায়িত্ব দেওয়া ঠিক হয়েছে? এই মেয়ে, তুমি কি কিছু মনে করো? আমি ফুপিকে বললাম, না,
ফুপি আমি খুশি যে আমি বাড়ির দায়িত্ব নিতে পেরেছি। ফুপি হাসলেন এবং বললেন, এটা খুব ভালো কথা। এরপর ফুপি আমাকে বললেন, অর্পিতা তোমার বাবা এখন ভেতরে ভেতরে তোমার মাকে খুব মিস করেন। মায়ের অভাব তার উপর অনেক প্রভাব ফেলছে এবং তার শরীরের অবস্থাও তেমন ভালো না। আমি তার বোন হিসেবে কখনো চাই না যে তিনি তার জীবন নষ্ট করে দিন। আমি জানি একজন পুরুষের জন্য একা থাকা কতটা কঠিন, বিশেষ যখন তার পরিবার রয়েছে। তাই আমি মনে করি তোমার বাবার জীবনে নতুন করে একটি সঙ্গীর প্রয়োজন। আমি ফুপির কথায় কিছুটা অবাক হলেও বুঝতে পারলাম তিনি বাবার জন্যই ভাবছেন। আমি ফুপিকে বললাম, তাহলে আপনি বাবাকে বোঝানোর চেষ্টা করুন যাতে তিনি নিজের জীবন আরও ভালোভাবে কাটাতে পারেন। ফুপি উত্তর দিলেন, অর্পিতা আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি জানি একমাত্র কোনো নারী তাকে পুরোপুরি বোঝাতে পারবে। এতদিন তোমার মা বেঁচে ছিলেন বলে আমি এ বিষয়ে কিছু বলিনি, কিন্তু এখন তোমার মায়ের অবর্তমানে আমি ভাবছি তাকে নতুন করে জীবন শুরু করতে সাহায্য করা উচিত। ফুপি আরও বললেন, তোমার বাবার জন্য এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ নয়, কিন্তু আমি চাই না তিনি নিজের জীবন নষ্ট করে ফেলুন। তোমাদের ৩ বোনের ভবিষ্যতের কথা ভেবে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি মনে করি তোমার বাবার জীবনে একজন নতুন সঙ্গী আসা দরকার। আমি চুপচাপ ফুপির কথা শুনলাম এবং মনে মনে বুঝতে পারলাম যে তিনি যা বলছেন তা পরিবারের মঙ্গলেই বলছেন। ফুপি আমাকে বললেন, অর্পিতা তুমি সত্যিই অনেক ভালোভাবে দায়িত্ব নিয়েছ, তবে আমি তোমার জন্য একটু চিন্তিত। তোমার বাবার জীবনে এখন অনেক শূন্যতা এসেছে এবং আমি চাই সেই শূন্যতা যেন তাদের জীবনে কোনো সমস্যা না নিয়ে আসে। তোমার মায়ের অনুপস্থিতিতে তোমার বাবা মানসিকভাবে ভীষণ একা হয়ে গেছেন। আমি ফুপির কথা মন দিয়ে শুনছিলাম। ফুপি বললেন, তুমি তো এখন বড় হয়েছ এবং অনেকটা তোমার মায়ের মতোই দেখতে। তোমার বাবার জন্য একজন সঙ্গী খুঁজে দেওয়া প্রয়োজন। তুমি কি মনে করো? আমি একটু দ্বিধায় পড়ে গেলাম এবং ফুপির কথা ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। আমি ফুপিকে বললাম, ফুপি আমি বুঝতে পারছি আপনার চিন্তা, তবে এটি কিভাবে সম্ভব? ফুপি উত্তর দিলেন, আমরা চাই তোমার বাবার জীবনে হাত ধরে বললেন, তুমি আগে থেকেই তাদের মা, তোমার প্রতি তাদের যে ভালোবাসা সেটা কখনোই কমবে না। আর ভবিষ্যতে যদি তোমরা নিজের সন্তানও আনো তবু সেই ভালোবাসায় কোনো ভাগ হবে না। সম্পর্কের মাধুর্য কেবল ভালোবাসা দিয়ে বাড়ে, কমে না। আমি তার কথায় কিছুটা শান্তি পেলাম, কিন্তু লজ্জায় মুখ নিচু করে বললাম, ফুপি আমি এই সম্পর্কের জন্য যোগ্য হতে চাই। আমাকে কিছু সময় দিন। আমি চাই সবাই আমাকে গ্রহণ করুক। ফুপি হেসে বললেন, সময় তো সব ঠিক করে দেবে, তবে একটি কথা মনে রাখবে, দায়িত্ব আর ভালোবাসা একসঙ্গে চলতে পারে। তুমি নিজের প্রতি এবং পরিবারের প্রতি আস্থা রাখো। তুমি এই পরিবারের নতুন শক্তি। আমি তার কথায় একটি নতুন দায়িত্ব অনুভব করলাম। মনে হলো এই নতুন সম্পর্ক শুধু আমার নয়, পুরো পরিবারের মঙ্গলের জন্য। আমি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করব এবং সবাইকে নিয়ে সুখী পরিবার গড়ে তুলব। যার সময় ফুপি বললেন, নিশি তুমি আমাদের সঙ্গে বাস স্ট্যান্ড পর্যন্ত চলো। ফুপিকে বিদায় জানাতে হবে। আমি একটু ইতস্তত করলাম, তবে ফুপির কথা মেনে নিলাম। বাবা গাড়ির দিঘিতে ফুপির ব্যাগ রেখে দিলেন। ফুপি বললেন, তুমি সামনের সিটে বসো। আমি একটু অপ্রস্তুত হয়ে সামনের সিটে বসে পড়লাম। আজ যেন এই সামনের সিটে বসে আলাদা একটা অনুভূতি হচ্ছিল। বাস স্ট্যান্ডে পৌঁছে ফুপিকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফিরলাম। পথে বাবা গাড়ি চালানোর সময় মৃদু গুনগুন করছিলেন, মাঝে মাঝে চোর দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিলেন। এই দৃশ্য আমাকে খানিকটা লজ্জায় ফেল। বাড়ি পৌঁছে বাবা নিজের ঘরে চলে গেলেন। আমি তখন বাচ্চাদের জন্য দুপুরের খাবার তৈরি করতে ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। আমরা সবাই একসঙ্গে বসে খাই, কিন্তু আজ আমি আগে বাবাকে এবং বাচ্চাদের খাইয়ে দিলাম। বাবা আমাকে একসঙ্গে বসে খেতে বললেন। আমি লাজুক হাসি দিয়ে বললাম, আপনারা খান, আমি পরে খাচ্ছি। সবাই খেয়ে নিজের নিজের ঘরে চলে গেল। বাবার প্লেটগুলো উঠাতে গিয়ে আমি হঠাৎ থেমে গেলাম। আমি ভাবলাম, কেননা বাবার বেঁচে যাওয়া খাবার থেকেই আজ আমি খাই। আমি বাবার গ্লাসে পানি ঢেলে সেটা নিজের ঠোঁটে ছুঁয়ে নিলাম। তখন যেন আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করল। কেন জানি মনে হলো এটা যেন আমার দায়িত্ব। ফুপির কথাগুলো মনে পড়ল, তুমি একদিন এই বাড়ির সবকিছু বুঝে নেবে। সম্পর্কের মানে বুঝতে সময় লাগবে, কিন্তু তুমি সফল হবে। ফুপির ওই কথাগুলো মনে করিয়ে দিল সম্পর্কের গভীরতা শুধু দায়িত্বে নয়, সেখানে আবেগও জড়িয়ে থাকে। এই ভেবে আমি নিজেকে শক্ত করলাম এবং মনে মনে বললাম, আমি নতুন দায়িত্ব নিতে, এই সম্পর্ককে ভালোবাসা এবং দায়িত্ব দিয়ে সফল করতে আমি চেষ্টা করব। সন্ধ্যার পর ভাবতে বসেছিলাম ফুপির কথাগুলো কতটা সঠিক। ফুপি আমাকে নতুন সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাও আর কথা বলেছিলেন, কিন্তু বাবা কি আসলেই এই সম্পর্কে রাজি হবেন? আমার মনের দ্বিধা ছিল। ফুপি কি এই বিষয়ে বাবার সাথে কথা বলেছেন? বাবার ঘরের সামনে দাঁড়ালাম, দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম। বাবার ঘরের জানালাটা খোলা ছিল, তাই দূর থেকেই স্পষ্ট দেখতে পেলাম বাবা একা বসে কি যেন ভাবছিলেন। হঠাৎই মনে হলো ফুপির কথাগুলো শুধুই কল্পনা নয়, বাবা হয়তো অনেক আগে থেকেই এই নতুন সম্পর্কের কথা ভেবেছেন। সকালবেলা বাবার যে দৃষ্টি আমার দিকে ছিল তা আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেল। সেটা শুধুই বাবার স্নেহময় দৃষ্টি ছিল না, বরং যেন এক নতুন দায়িত্ব এবং সম্পর্কের প্রতি
প্রস্তুতির ইঙ্গিত ফুপি নিশ্চয়ই বাবার সাথে কথা বলেছিলেন আর তাতেই বাবা এই সিদ্ধান্তে এসেছেন। আমি নিজের ঘরে ফিরে এলাম কিন্তু ঘুম যেন হারিয়ে গেছে। বাবার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল, তার চোখের মৃদু হাসি, তার চিন্তাগ্রস্ত মুখ সবকিছুই আমাকে নতুন করে ভাবতে বাধ্য করছিল। বুঝলাম ফুপির সিদ্ধান্তের সাথে সাথে বাবাও নিজের মনের মধ্যে এই নতুন সম্পর্ককে গ্রহণ করেছেন। আস্তে আস্তে আমি নিজের দায়িত্ব বুঝতে পারলাম। ফুপি আমাকে যে শাড়িগুলো দিয়েছিলেন সেগুলো আলমারি থেকে বের করলাম, একটি সুন্দর শাড়ি আর মানানসি ব্লাউজ বেছে নিলাম। বাথরুমে ঢুকে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালাম। নতুন এই সাজে নিজেকে দেখে আমার মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি হলো। নিজেকে মনে হলো যেন এই বাড়ির একজন নতুন সদস্য, নতুন দায়িত্ব নিতে প্রস্তুত। বুঝতে পারলাম ফুপি এবং বাবা দুজনেই আমাকে এক ভিন্ন দৃষ্টিতে দেখছেন। আমি নিজেকে সাহস দিলাম এই সম্পর্ককে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমার, আমি সেটা অবশ্যই পালন করব। সকালে ফুপির দেওয়া শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। শাড়ির সঙ্গে মায়ের গয়নাগুলো পরার ইচ্ছা হলো, একে একে সেগুলো পরতে লাগলাম। গলায় হাতে সোনার চুড়ি, পায়ে নুপুর, শেষে মায়ের রেখে যাওয়া সিঁদুর আর মঙ্গলসূত্রটা গলায় পরে নিজেকে আয়নায় দেখলাম। যেন নতুন কনের মতো লাগছিলাম। নিজেকে এই রূপে দেখে নিজের মধ্যে একটু লজ্জা আর একটু আনন্দ অনুভব করছিলাম। পরের দিন রবিবার, বাবা এসে বললেন, অর্পিতা আজ বাইরে একটু ঘুরে আসি। বাবার মুখে এই প্রস্তাব শুনে অবাক হলাম। তিনি আজ এত খুশি কেন? তার চোখে এক অন্যরকম উচ্ছ্বাস। আমিও মুচকি হেসে বললাম, ঠিক আছে বাবা, বাচ্চারা আর আমি তৈরি হয়ে নিচ্ছিলাম। এরই মধ্যে বাবা আমার হাতে একটা প্যাকেট দিলেন, বললেন, এটা তোমার জন্য, পরেই দেখো। আমি প্যাকেটটা খুলে দেখলাম ভেতরে লাল রঙের একটি ড্রেস আর কিছু মানানসই চুড়ি। বাবার কথা শুনে লাল ড্রেসটি পরে চুড়িগুলো হাতে পরে নিলাম। গাড়িতে ওঠার সময় রিঙ্কি বলল, আমি সামনের সিটে বসব। বাবা বললেন, না রিঙ্কি, তোমার মা সামনের সিটে বসবে। মায়েরা সবসময় সামনেই বসে, আমি সামনের সিটে বসে বাবার পাশে। বাবা হাসি মুখে বললেন, অর্পিতা একটা কথা বলি, যদি কিছু মনে না করো। আমি বললাম, বলুন বাবা। তিনি বললেন, তোমার বাচ্চারা তোমাকে মা বলে ডাকে, তাই আমি মনে করি তুমি আমাকেও আর বাবা বলে ডাকবে না। আমি অবাক হয়ে বললাম, তাহলে কি বলবো? বাবা হেসে বললেন, ঠিক যেমন তোমার মা আমাকে ডাকতেন তুমি আমাকেও সেইভাবে ডাকতে পারো। আমি লজ্জায় পড়ে মৃদু হেসে বললাম, এটা তো একটু কঠিন হবে। বাবা বললেন, তাহলে তুমি কি আমাকে এখনও মেনে নাওনি? আমি একটু থেমে বললাম, না বাবা, ব্যাপারটা ঠিক তা নয়। ছোটবেলা থেকেই আমি আপনার মতো একজন জীবনসঙ্গী চেয়েছিলাম। কেমন করে যেন প্রকৃতি নিজেই আপনাকে আমার জীবনের সঙ্গী বানিয়ে দিয়েছে। এভাবেই বাবা মায়ের সম্পর্ক চলতে থাকলো। বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাও। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের খুবই প্রিয়। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আমরা আপনাদের জন্য আরও সুন্দর গল্প নিয়ে আসব। ধন্যবাদ।